ওকে, এখন হচ্ছে আমরা রেজোনেন্সের টেকনিকগুলো দেখব। তো আমার রেজোনেন্সের টেকনিক বোঝার জন্য আমাদের আগে দেখতে হবে হচ্ছে যার রেজোনেন্স হচ্ছে বা প্রধান প্রতিস্থাপক যে, সে আসলে কোন ধরনের ইন্ডিকেটর, সে কি অর্থোপ্যারা ইন্ডিকেটর নাকি হচ্ছে মেটা ইন্ডিকেটর। যদি সে অর্থোপ্যারা ইন্ডিকেটর হয় তবে আমাদের একটা জিনিস, কিছু টেকনিক আমরা মনে রাখলে রেজোনেন্স করা সহজ। যদি সে অর্থোপ্যারা নির্দেশক হয় তাহলে দুইটা কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মাথার ইলেকট্রন, আমরা একটু সুন্দর করে লিখি, মাথার ইলেকট্রন হাতে আসবে আর হাতের ইলেকট্রন মাথায় যাবে। এটা আসলে কি, এগুলো আসলে কিছু বাংলা কথা যেগুলো হচ্ছে তোমার আসলে তোমার রেজোনেন্সটাকে সহজ করে দিবে। তো মাথার ইলেকট্রন হাতে আসা মানে কি আসলে কার্বনের, আমরা এখানে বলতে পারি যে মূলক বা যেটা আমার প্রতিস্থাপক ছিল ওর যে ইলেকট্রনগুলো আছে, ওর মুক্ত জোড় ইলেকট্রনগুলো, এগুলা হচ্ছে বন্ডে চলে আসবে। আবার কার্বনের মধ্যে যে ইলেকট্রনটা বা নেগেটিভ চার্জটা থাকবে ওইটা আবার কার্বনের বন্ড বা হাতে চলে আসবে। তো এই জিনিসগুলো আমরা যখন রেজোনেন্স দেখাবো তখন ডিটেলসে বলবো, বাট এখন আমরা আপাতত বাংলা কথাগুলো লিখে রাখি যেগুলো দিয়ে আমরা হচ্ছে ইজিলি রেজোনেন্সটা করতে পারবো। একটা হচ্ছে মাথার ইলেকট্রন হাতে আসবে, আর সেকেন্ড কথাটা হচ্ছে হাতের ইলেকট্রন মাথায় যাবে। ওকে, তো একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি তোমাদেরকে দেখাই জিনিসটা, ওকে সরি, এই যে এখানে ধরো আমার একটা OH আছে, আমরা কিছুক্ষণ পরে এই জিনিসটা দেখব। এই OH এর ইলেকট্রন, এই যে এই ইলেকট্রনটা হচ্ছে তোমার কি ছিল, মাথায় ছিল, অক্সিজেনের মাথার মধ্যে ইলেকট্রনটা ছিল। এটা হচ্ছে এখন হাতে আসছে, অর্থাৎ বন্ডে চলে আসছে। ঠিক আছে, যে বন্ডটা ক্রিয়েট করছে, হাত বলতে আসলে আমরা বন্ড বুঝি, হ্যাঁ। আর এই যে হাতের ইলেকট্রন, এই কালারটা যেটা দেখতেছো তোমরা হলুদ কালারের, এইটার ইলেকট্রনটা তখন কোথায় চলে আসবে, মাথায় চলে আসবে, এই যে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাতের ইলেকট্রন মাথায় যাবে আর মাথার ইলেকট্রন হাতে যাবে। এটা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশকের ক্ষেত্রে টেকনিক। আর হোয়াট ইজ মেটা নির্দেশক? মেটা নির্দেশকের ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে এটা যখন আমরা বুঝাবো তখন পড়াইলে বেটার, বাট তাও বলা যায় যে হাতের ইলেকট্রন হাতে যাবে। ঠিক আছে, হাতের ইলেকট্রন হাতে যাবে, মাথায় যাওয়ার দরকার নেই, ডিরেক্ট হাতের ইলেকট্রনটা হাতে শিফট হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা যদি দেখাই, এই যে এখানে যে হাতের ইলেকট্রনটা আছে না, এটা ডিরেক্ট হাতে যাবে, কার্বনের মাথায় না গিয়ে, এটা হাতের ইলেকট্রনটা হাতে যাবে, হাতে যাবে, এই হাতের ইলেকট্রনটা এইভাবে হাতে আসবে। ঠিক আছে, এখন আর মাথায় আসবে না। এই যে কোণাটাকে বলা হয় হচ্ছে মাথা। এগুলো মাথা মানে হচ্ছে যেখানে কার্বন থাকে। তো মাথায় যাবে না, হাতের ইলেকট্রনটা কই যাবে, হাতে যাবে। এই যে এটা ছিল হাতের ইলেকট্রন, এই ইলেকট্রনটা কোথায় আসছে, আরেক হাতে আসছে। এটা ছিল এক হাতের ইলেকট্রন, এটা কোথায় আসছে, আরেক হাতে আসছে। এই টেকনিকটা যদি মাথায় রাখতে পারো তোমরা, তাহলে তোমাদের রেজোনেন্স হচ্ছে ইজি। ওকে, এখন হচ্ছে তাহলে আমরা ফেনলের রেজোনেন্সটা দেখব। আমি কিছু জিনিস এঁকে রাখছি তোমাদের যাতে বুঝাইতে সুবিধা হয় মতো। তো একটু খেয়াল করে দেখো ফেনল বলতে আসলে কি বুঝাই। এই যে আমরা এখানে যদি ইয়াটা আঁকি, অক্সিজেনের হচ্ছে এভাবে হচ্ছে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এবার মেসোমারিক ইফেক্টটা কী ছিল মনে পড়ে? মেসোমারিক ইফেক্টটা আমি একটু করে দেখাই তাও তোমাদেরকে উপরে গিয়ে। এই যে মেসোমারিক ইফেক্ট ছিল হচ্ছে পাই ইলেকট্রন অথবা লোন পেয়ার ইলেকট্রন জোড়া স্থানান্তরের মাধ্যমে অণুর ইলেকট্রন ঘনত্বের স্থায়ী পরিবর্তনকে মেসোমারিক ইফেক্ট বলে। আর অর্থাৎ মানে আলটিমেট কথা হচ্ছে তোমার কি, এই যে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবা, এই যে এখানে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনগুলা এখানে মানে বেনজিন বলয়ে প্রবেশ করবে, এটাকে বলা হয় হচ্ছে মেসোমারিক ইফেক্ট।
ইন্ডাকটিভ ইফেক্ট কী ছিল? ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সিগমা বন্ধনের মাধ্যমে ইলেকট্রন স্থানান্তর। অর্থাৎ এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই যে সিগমা বন্ধনটা কী হয়ে যায়, ভেঙে যায়। কার্বন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সিগমা বন্ধনটা ভেঙে এই ইলেকট্রনটাকে সে কী করতে পারে, বেনজিন বলয়ে দান করতে পারে। ওকে, তো এই যে কাজগুলা, এগুলা হচ্ছে তোমার যদি ফেনলের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করি, তোমার এখানে ফেনলের অবশ্যই কি আছে, মেসোমেরিক ইফেক্টও আছে, ইন্ডাকটিভ ইফেক্টও আছে, মেসোমেরিক ইফেক্টও আছে, ইন্ডাকটিভ ইফেক্টও আছে। বাট মেসোমেরিক ইফেক্টটা কেমন? মেসোমেরিক ইফেক্টটা হচ্ছে পজিটিভ মেসোমেরিক ইফেক্ট। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে ফেনলের মুক্তজোড় ইলেকট্রন আছে, আর মুক্তজোড় ইলেকট্রন থাকলে অবশ্যই ফেনল কী করতে পারবে, বেনজিন বলয়ে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে। ইন্ডাকটিভ ইফেক্টটা কি? অবশ্যই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেন কি করতে পারবে, সিগমা ইলেকট্রন তোমার কি করতে পারবে, মানে অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা কি আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, ফলে অক্সিজেন কি করতে পারবে, সিগমা ইলেকট্রন টান দিতে পারবে। বাট এখানে মজার কথা হচ্ছে এই যে মেসোমেরিক ইফেক্ট, এইটা ইন্ডাকটিভ ইফেক্টের তুলনায় অবশ্যই কী হয়, বেশি হয়। তো মেসোমেরিক ইফেক্টটা ইন্ডাকটিভ ইফেক্টের তুলনায় বেশি হয়, যার কারণে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে আসলে ধনাত্মক মেসোমেরিক ইফেক্টটাই কি প্রধান, বা এটাই বেশি কার্যকর হবে। তার মানে ফেনলের রেজোনেন্সের মধ্যে এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে, এগুলাই হচ্ছে মেইনলি কিসে যাবে, বেনজিন বলয়ে যাবে। এবং এই যে মেসোমেরিক ইফেক্টটা যেহেতু ইন্ডাকটিভ ইফেক্টের তুলনায় বেশি, পজিটিভ মেসোমেরিক ইফেক্ট, তাইলে হচ্ছে আমরা বলতে পারি যে ফেনল কী ধরনের নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। কেন? কারণ হচ্ছে ফেনল বেনজিন বলয়কে সক্রিয় করে দিবে। কিভাবে? বেনজিন বলয়ে ইলেকট্রন দান করার মাধ্যমে। আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। এবার হচ্ছে আমরা রেজোনেন্সটা দেখবো, আমাদের সেই কাঙ্ক্ষিত রেজোনেন্স। তো আমাদের মনে রাখতে হবে, আমরা একটা টেকনিক তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে মাথার ইলেকট্রন হাতে যাবে এবং হাতের ইলেকট্রন মাথায় আসবে কার জন্য, অর্থপ্যারা নির্দেশকের জন্য। এখন ফেনলের যে অর্থপ্যারা নির্দেশক, এটা তো আমরা বুঝেই গেছি। আমরা এই জায়গাটাতে বিভিন্ন ধরনের নাম দিই। ধরো এটা হচ্ছে আমরা 1 নাম্বার চিত্র, 2 নাম্বার চিত্র, 3 নাম্বার চিত্র, 4 নাম্বার চিত্র, আর এটা হচ্ছে 5 নাম্বার চিত্র। ঠিক আছে, কারণ হচ্ছে যখন বাংলা লিখবো তখন আমার এই নাম্বারগুলো কাজে দিবে। এখন প্রথম কাজ হচ্ছে কি, মাথার ইলেকট্রন হাতে আসবে এবং হাতের ইলেকট্রন মাথায় যাবে। এই যে মাথার ইলেকট্রনটা হাতে আসবে এই জায়গায়, অর্থাৎ এই যে অক্সিজেন, এই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রনটা, এটা কোথায় চলে আসবে, এই বন্ডে চলে আসবে। অ্যান্ড যেহেতু এই কার্বনের এই বন্ডে চলে আসে, এখন কার্বনের হাত 5টা হয়ে যাওয়ার কথা, বাট কার্বনের হাত 5টা না হওয়ার জন্য এই যে কার্বনের এই জায়গার যে একটা ইলেকট্রন আছে, শেয়ার করা ইলেকট্রন, এটা কোথায় চলে যাবে, মাথায় চলে যাবে। অর্থাৎ মাথার ইলেকট্রন যদি হাতে আসে, তাহলে হাতের ইলেকট্রন অবশ্যই কোথায় যাবে, মাথায় যাবে। তাহলে হচ্ছে এখন আমি বলতে পারি যে হচ্ছে এটা কোথায় যাবে, এই জায়গায় আসবে। এভাবে আমরা দেখাই দিব। তাহলে প্রথম চিত্রের কাজ শেষ। তাহলে এবার প্রথম চিত্রটা আমরা যদি বলি, তাহলে হচ্ছে এখন বলো তো, এখন হচ্ছে অক্সিজেন কি হয়ে যাবে, অক্সিজেনের এই যে অক্সিজেনের ইলেকট্রনটা যেহেতু এখানে চলে আসে, তাহলে এখন এখানে একটা বন্ধন বেড়ে যাবে না, অবশ্যই বেড়ে যাবে। তাহলে হচ্ছে এখানে বন্ধন হয়ে যাবে 2টা। ওকে, এখন যেহেতু এখানে বন্ধন 2টা, অ্যান্ড এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসছে, বলো তাহলে অক্সিজেনের এখন ইলেকট্রনের ঘাটতি হয়েছে না আধিক্য হয়েছে? অবশ্যই ইলেকট্রনের ঘাটতি। তাহলে ইলেকট্রনের যেহেতু ঘাটতি, এর জন্য হচ্ছে এখানে আমরা কি থাকবে, OH এর মাথার উপরে প্লাস থাকবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে পারছি। তাইলে এবার সেকেন্ড স্টেপ একটু খেয়াল করে দেখো তোমরা, এই যে এই বন্ধনটা তখন কি হয়ে গেছিলো, এই বন্ধনের ইলেকট্রনটা কার্বনের মাথার উপর চলে আসছিল। তাহলে এই বন্ধনের আর কোনো কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। তাহলে এ কোথায় চলে আসবে, কার্বনের মাথায় চলে আসবে। তাহলে কার্বনের মাথায় চলে আসা মানে কার্বনের মাথার উপর কিসের আধিক্য দেখা দিবে, ইলেকট্রনের ঘনত্বের আধিক্য দেখা দিবে। ইলেকট্রন ঘনত্ব কার্বনের বেশি হয়ে যাবে। ওকে, এবার এই স্টেপে একটু খেয়াল করো, আমি এটা একটু গোল চিহ্ন দিয়ে দিই যাতে তোমাদেরকে আমি পরে বুঝাইতে পারি। ঠিক আছে, ওকে, এবার একটু খেয়াল করো, এখন এই সেকেন্ড স্টেপে আবার কি ঘটবে, এই যে মাথার ইলেকট্রন, এই যে হাতের ইলেকট্রন মাথায় যাবে, মাথার ইলেকট্রন হাতে, এখন হচ্ছে আবার হাতের এই ইলেকট্রনটা কই আসবে, এই কার্বনের মাথায় আসবে। ঠিক আছে, এই হাতের ইলেকট্রনটা এই কার্বনের মাথায় আসবে, অ্যান্ড এই কার্বনের মাথার ইলেকট্রনটা এই কার্বনের হাতে যাবে। প্রত্যেকবার এই 2টা স্টেপ চলতে থাকবে। সেটা হচ্ছে কি, মাথার ইলেকট্রন হাতে এবং হাতের ইলেকট্রন মাথায়। তাহলে হচ্ছে আমরা একটু দেখি, তোমাদের এই যে কার্বনের যে ইলেকট্রনটা, এটা এখানে চলে আসবে এই বন্ধনে, অ্যান্ড এই যে কার্বনের বন্ধনের যে ইলেকট্রনটা, অর্থাৎ পাই ইলেকট্রনটা, এটা কোথায় চলে আসবে, এই কার্বনের মাথায়। তাহলে এটা যদি আমরা আঁকি,
এভাবে, ঠিক আছে। আর যদি এভাবে আসে তাহলে একটু খেয়াল করে দেখো তো পরের স্টেপটা কি হবে। পরের স্টেপ আবার OH মাথার উপরে প্লাস, এই বন্ধন তো থাকবে না। এখন একটু বলো, এই যে কার্বনটার ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে হচ্ছে এখন এই জায়গাটাতে কি হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এই জায়গায় যদি ডাবল বন্ড হয়ে যায়, আমরা এই জায়গাটাতে একটা ডাবল বন্ড আঁকি। অ্যান্ড এই যে এই বন্ধনটা যদি এখানে মাথায় চলে আসে তাহলে এই জায়গার বন্ধনটা আর থাকবে না। এটার মাথার উপরে যদি ইলেকট্রন চলে আসে তাহলে এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা কি পাবো, ইলেকট্রনের আধিক্য পাবো। তাহলে এটা যদি আমরা এখন আঁকি, এই জায়গায় হচ্ছে আমরা কি পাবো, ইলেকট্রনের আধিক্যটা পাবো। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি এই টপিকটা। মানে এতটুকু স্টেপ পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে একটু আগে থেকে দেখে নিবা অথবা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এবার আবার একই কাজ দেখো। এখন আবার কাজ হচ্ছে কি, মাথার ইলেকট্রন এই যে হাতে যাবে, অ্যান্ড এই যে হাতের ইলেকট্রন এটা কোথায় আসবে, মাথায় আসবে। সিরিয়ালি একটা চক্র আমার পুরোটা ঘুরতে হবে এই সেম কাজ করে করে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই যে মাথার ইলেকট্রনটা হাতে আসবে, অ্যান্ড এই যে হাতের ইলেকট্রনটা কই যাবে, মাথায় যাবে। তাহলে হচ্ছে আমরা এখন জিনিসটা করি। তাহলে এই যে মাথার ইলেকট্রন, তার আগে হচ্ছে আমরা এখানে OH শিখে ফেলি। OH মাথার উপর থাকবে হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন এই বন্ধন তো আমার নাই, আমার বন্ধন ছিল হচ্ছে এখানে একটা, অ্যান্ড এই বন্ধনও আমার নাই। আমার এখন এই যে ইলেকট্রনটা এটা যদি এখানে যাই তাহলে হচ্ছে এখন আমার এই জায়গায় হচ্ছে একটা ডাবল বন্ড পাবো আমরা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় ডাবল বন্ডটা এঁকে ফেলি। এখন তোমরা বলো, এই যে এই জিনিসটা এখানে যে ঘটনাটা ঘটছে এটা তো আমরা এখানে এঁকে দেখানোর কথা ছিল। এইখান থেকে এখানে যাবে, অ্যান্ড এখান থেকে এই জায়গায় আসবে। ঠিক আছে, তাহলে এখন বলো তো, যদি এই বন্ধনটা ভেঙে যদি এখানে চলে আসে তাহলে হচ্ছে এখন আর এই জায়গায় কোনো বন্ধন থাকবে না, অ্যান্ড এখানের মধ্যে আমার কি দেখা যাবে, ইলেকট্রনের আধিক্য দেখা যাবে। তাহলে হচ্ছে আমি বলতে পারি এই বন্ধনটা থাকবে না, অ্যান্ড এখানে হচ্ছে আমার কি দেখা যাবে, ইলেকট্রনের আধিক্য দেখা যাবে। ওকে, এবার হচ্ছে আমার লাস্ট স্টেপ, ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। একটু দেখো, তোমরা খেয়াল করে দেখো, এই যে আবার মাথার ইলেকট্রন হাতে আসবে এবং হাতের ইলেকট্রন মাথায় যাবে। তার মানে এই যে মাথার ইলেকট্রনটা এই যে এখানে এই হাতে আসবে, অ্যান্ড এখন হাত কোনটা, এই যে এটা, তোমরা একটু দেখো, এই যে এই হাতের ইলেকট্রনটা এখন কই যাবে, মাথায় যাবে। তাহলে এখন এই হাতের ইলেকট্রনটা যদি মাথায় যাই তাহলে একটু দেখো, এই হাতের ইলেকট্রনটা মাথায় যাবে। তাহলে আলটিমেটলি আমার ঘটনা ঘটছে হচ্ছে এই যে আগের মতো করে আমরা জিনিসগুলো আঁকি। এখন একটু দেখো, এই যে এই ইলেকট্রনটা যেহেতু এখানে আসছিল তার মানে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে, আর এই ডাবল বন্ডটা থেকে ইলেকট্রন যেহেতু এ মাথায় গেছিলো তাহলে এখানে ডাবল বন্ডটা চলে যাবে। তাহলে আলটিমেটলি এখানে থাকে হচ্ছে একটা বন্ড, এখানে থাকবে হচ্ছে OH। যেহেতু এখানের ইলেকট্রনটা এখানে চলে গেছে তার মানে এখন ও এর মাথার উপর যে প্লাসটা ছিল সেটা ইলেকট্রন পেয়ে সেটা কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। অর্থাৎ OH এর মাথার উপর আর কোনো কি থাকবে না, চার্জ থাকবে না। জাস্ট আমি বলতে পারি ওরা কি থাকবে, মুক্তজোড় ইলেকট্রনগুলো থাকবে। ঠিক আছে, আর এই যে এই ইলেকট্রন যেহেতু এখানে আসছে তাহলে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। তাহলে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এই বন্ডটা দিয়ে দিই। ঠিক আছে, এখন তোমরা একটু খেয়াল করে দেখো রেজোনেন্স আসলে কি। রেজোনেন্স হচ্ছে এই যে আমাদের যে পাই ইলেকট্রনগুলো আছে, পাই ইলেকট্রনগুলো কিন্তু কি না, স্থির না। এই পাই ইলেকট্রনগুলোকে বলা হয় হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। যার কারণে তোমরা যে এই যে এখানে যে বন্ধনগুলো দেখছো এই বন্ধনগুলোর পজিশন খেয়াল করে দেখো শুরুতে অ্যান্ড শেষ অবস্থায় এই বন্ধনগুলোর পজিশন খেয়াল করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে হচ্ছে কি হয় নাই, আগের মতো বন্ধনের অবস্থান নাই, বন্ধনগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে অবস্থাটা এটা সারা জীবন এটা সবসময় চলতে থাকবে। এই কারণে হচ্ছে আমরা আলটিমেটলি বলতে পারি না যে আসলে ডাবল বন্ডটা এখানে আছে এখানে আছে এখানে আছে, আমরা বলতে পারি না যে ডাবল বন্ডটা এখানে আছে শিওর হয়ে এখানে আছে এখানে আছে। তাহলে আমাদের এই জন্য আমরা এই জায়গাটাতে আমরা কি করি, আমরা এই জায়গায় গোল ইউজ করি।
ঠিক আছে, বৃত্ত ইউজ করি। কেন বৃত্ত ইউজ করি? কারণ হচ্ছে এই যে পাই বন্ধনগুলা অ্যাট এ টাইম সব বন্ধনে কি করতেছে, মানে সঞ্চারিত হচ্ছে। তার মানে হচ্ছে এখানে সব বন্ধনের সবগুলা বাহুর মধ্যে আসলে পাই বন্ধন থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, এগুলো খুবই ফাস্ট ঘটে, যার কারণে হচ্ছে আমরা খালি চোখে আসলে দেখতে পারি না এই জিনিসটা। এই কারণে হচ্ছে আমরা নর্মালি এই গোল চিহ্নটা ইউজ করি, এটা দ্বারা বোঝাই হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে। আশা করি বুঝাতে পারছি। এবার এখান থেকে আসলে মেন যে জিনিসটা আমার দেখার কথা সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমাদের হচ্ছে 2 নাম্বার পজিশনটা খেয়াল করো। 2 নাম্বার পজিশনে আমার এই যে আমি লাল করে দিছি, একটু খেয়াল করো। আর 3 নাম্বার পজিশনটা একটু খেয়াল করো, আমি লাল করে দিচ্ছি জিনিসটাকে। এরপর 4 নাম্বার পজিশনটা খেয়াল করো। এই যে 2, 3, 4 এই 3টা নাম্বার স্টেপের মধ্যে 3টা পজিশনে দেখা যাচ্ছে হচ্ছে কার্বনগুলা কোথায় কোথায়, কার্বনের মাথার উপরে কি দেখা যাচ্ছে, মাইনাস। মাইনাস মানে হচ্ছে কি, কার্বনের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব অধিক। এখন এই 3টা পজিশনের মধ্যে কার্বনের ইলেকট্রন ঘনত্ব অধিক বলতে আসলে কি বোঝায়, এই পজিশনগুলো হচ্ছে ইলেকট্রোফাইলের জন্য পারফেক্ট পজিশন, যে ইলেকট্রোফাইল এসে এখানে কি করতে পারবে, অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, কারণ ইলেকট্রোফাইলের দরকার কি, ইলেকট্রন, কারণ ওরা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড। তো এই যে এই 3টা পজিশনের মধ্যে হচ্ছে আসলে কি ইলেকট্রন কি করে, অ্যাট্রাক্ট, মানে ইলেকট্রনের আধিক্য বেশি, এই 3টা পজিশনই আসলে ইলেকট্রোফাইলকে কি করে, অ্যাট্রাক্ট করে, যেন ইলেকট্রোফাইল এসে এখানে কি করে, অ্যাটাক করে বা আক্রমণ করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই 3টা পজিশনেই ইলেকট্রন ঘনত্ব বেশি। কোন রেজোনেন্সের মাধ্যমে বুঝতে পারছি আমরা, ফেনলের রেজোনেন্সের মাধ্যমে বুঝতে পারছি। অ্যান্ড এই 3টা পজিশনকে আসলে কি বলা হয়, একটু খেয়াল করে দেখো তো, এই পজিশন, এই পজিশন আর এই পজিশন, এগুলোকে বলা হয় হচ্ছে অর্থ আর প্যারা পজিশন। এই জন্য আমরা বলতে পারি যে ফেনল একটা কি, অর্থ প্যারা নির্দেশক। ওকে, তো আশা করি আমরা তোমাদেরকে বুঝাতে পারছি। তো বাংলা লেখার সময় জাস্ট আমি যেগুলো মুখে বলছি এভাবে লিখবা, বাট কখনোই পরীক্ষার খাতায় হাতের ইলেকট্রন মাথায় যাবে, মাথার ইলেকট্রন হাতে আসবে এভাবে বলার দরকার নাই, এভাবে লিখবা না। বোর্ডের খাতায় তোমরা একটু যে কোনো একটা এই টেক্সট বুক যদি খুলে দেখো, বা যে কোনো একটা গাইডের প্রবলেমের আনসার যদি খুলে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার বাংলাটা কীভাবে লেখা উচিত বোর্ডের জন্য। হ্যাঁ, আমি মেন টেকনিকটা তোমাদেরকে বলে দিছি, তোমরা এভাবে নাম্বারিং করে দিবা, যেন নাম্বারিং করার মাধ্যমে তুমি বলতে পারো হচ্ছে এই 2, 3 এবং 4 নাম্বার চিত্র আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কার্বনের 1 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার পজিশনে ইলেকট্রনের ঘনত্ব অধিক। ফলে এই পজিশনগুলোকে যেহেতু আমরা অর্থ এবং প্যারা নামে চিহ্নিত করি, তাই এই পজিশনগুলোর ইলেকট্রন ঘনত্বের আধিক্যের কারণে আমরা OH বা হাইড্রোক্সিল মূলককে আমরা কি বলতে পারি, অর্থ প্যারা নির্দেশকমূলক বলতে পারি। ঠিক আছে, তোমাকে বলতে কোয়েশ্চেন কীভাবে আসবে এগুলো আমরা সামনে দেখাবো। তো তোমরা ফেনলের রেজোনেন্স কীভাবে হয়, কী হয়, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা একটু করে ছোটো করে লিখে রাখি জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট কোনো প্রতিস্থাপক আসলে সেটা অর্থ এবং প্যারা পজিশনে কী হবে, যুক্ত হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ফেনলের রেজোনেন্স কীভাবে করতে হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু পরীক্ষায় আসার মতো জিনিসের রেজোনেন্স শিখবো।